শুরু হচ্ছে আজকের গল্প এলিভেটর। দোসরা ফেব্রুয়ারি 2019। আমি অফিসার সোমনাথ বোস, ইনভেস্টিগেটিং অফিসার, ক্রাইম ব্রাঞ্চ, মুম্বাই, পোস্টিং বিদ্যাবিহার। আপাতত ঘাড়ে দায়িত্ব পড়েছে একটা মিসিং কেস সলভ করার। আমার সাথে এ কেসে আছে আমার অ্যাসিস্ট্যান্ট অতুল ভোঁসলে। ডায়েরি লেখার অভ্যেস খুব একটা যদিও আমার নেই, কিন্তু এবার একটা বেশ অন্যরকম কেস হাতে পেয়েছি। না মানে আপাত দৃষ্টিতে খুব সিম্পল কেস, কিন্তু একটা বেশ রহস্য ঘন ব্যাপার আছে। তাই আর কি ইচ্ছে হলো আর লিখেও ফেললাম। মোটের উপর ঘটনাটা কিছুই না, একটা পাতি মিসিং কেস। নাম সাকেত মুরলীধর, বয়স বছর 20, প্রকৃতপক্ষে নয়ডার ছেলে, পড়াশুনো করে মুম্বাইয়ের বিদ্যাবিহার এলাকার সোমানিয়া কলেজের সেকেন্ড ইয়ারে সাইকোলজি বিভাগে। দুই সহপাঠীর সঙ্গে ফ্ল্যাট রুম শেয়ার করে থাকে এখানেই কলেজের আশেপাশে। দিন 3 আগে তার মা বাবা এসে থানায় একটা মিসিং ডায়েরি করে গিয়েছিলেন। গত 2 দিন ধরে মিসিং ছেলেটি। কিন্তু ব্যাপার হচ্ছে, ছেলেটাকে যেমন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেরকমই ইন্টারেস্টিং ব্যাপার হলো কেসটার কোনো ক্লুও নেই। মানে একটা জলজ্যান্ত ছেলে হঠাৎই বেপাত্তা হয়ে গেছে। প্রায় 3 দিন হয়ে গেল। কিডন্যাপিং হলে তো এতক্ষণে কিডন্যাপারের ফোন নিশ্চয়ই চলেই আসতো। কম বয়সী ছেলেপুলে নিজের মর্জিতে কোথাও একটা গিয়ে থাকতে পারে, কিন্তু সেরকম কোনো নোট ছেড়েও যায়নি, আবার লাশও পাওয়া যায়নি। এমনকি বেওয়ারিশ লাশগুলো খতিয়ে দেখা হয়েছে। শেষবারের মতো পরনে তার যে জামা কাপড় ছিল সেটার সঙ্গেও মিল পাওয়া যায়নি কোনো আনক্লেইমড বডির। অর্থাৎ অদৃশ্য হওয়ার পেছনে কোনো মোটো খুঁজে পাওয়া যাচ্ছে না আপাতত। 3রা ফেব্রুয়ারি 2019। আজ থেকে মূল তদন্তের শুরু। আপাতত ছেলেটি সম্পর্কে কতগুলো দরকারি কাগজ, কলেজের ডকুমেন্ট, আইডেন্টিটি কার্ড, রিসেন্ট ছবি ইত্যাদি হাতে এসেছে আমার। আজ আমি আর অতুল দুজনে মিলে তার কলেজে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সে, সাথে বিনয়ীও। প্রফেসর থেকে প্রিন্সিপাল পর্যন্ত সকলের মুখেই তার সুনাম। স্বভাব ও চালচলনও বেশ ভালোই শুনলাম। সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেল কারো সঙ্গে তার কোনো রকম শত্রুতা ছিল না, না ছিল কোনো প্রেম প্রণয় ঘটিত সম্পর্ক। এবার প্রশ্ন হচ্ছে, কলেজের বাইরে যদি কোনো ব্যক্তিগত সম্পর্ক বা শত্রুতা থেকে থাকে, সে সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তাই আমাদের পরবর্তী গন্তব্য ছিল বিদ্যাবিহারের রাজদান আবাসন, যেখানে সে তার 2 রুমমেটের সঙ্গে থাকত। বিদ্যাবিহারের সোমানিয়া কলেজের থেকে পায়ে হেঁটে মিনিট 15 পথ রাজদান আবাসন। ছোট 2 BHK ফ্ল্যাট, মাস্টার বেডরুম শেয়ার করত তার 2 সহপাঠী, আর ছোট রুমটিতে একাই থাকত সাকেত। আশেপাশের প্রতিবেশী, রুমমেট সকলকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল কারো সাথে কোনো বিবাদ বা তার নিজস্ব কোনো মানসিক অবসাদ কিছুই ছিল না। আচার আচরণেও হঠাৎ কোনো পরিবর্তন দেখা যায়নি। হ্যাঁ, তবে সে ছিল অত্যন্ত কৌতূহলী স্বভাবের ছেলে। ঘরের খানা তল্লাশি করে আর সেরকম কিছুই পাওয়া না গেলেও একটা সন্দেহজনক লাল ডায়েরি পেয়েছি, আর কাবার্ডের মধ্যে গুঁজে রাখা খানকতক নিউজ প্রিন্ট আউট। ডায়েরিটার প্রথম 2 পাতা সম্পূর্ণ খালি। 3য় পাতায় ডান দিকের কোণে লাল স্কেচ পেন দিয়ে বেশ বড় করে ক্যাপিটাল লেটারে লেখা আছে সিক্রেটস। কিসের সিক্রেট? আমার কৌতূহল ক্রমশ বেড়ে চলেছে। হয়তো এই ডায়েরিটাই আমাদের পথ দেখাবে এই মিসিং মিস্ট্রিটাকে সলভ করতে। আপাতত এটাই আমাদের হাতে থাকা সবচেয়ে বড় ক্লু। 4 ফেব্রুয়ারি 2019। আজ ডিনারের পর থেকে পড়া শুরু করেছি সাকেতের ডায়েরি। 4র্থ পাতার উপর বড় বড় করে লেখা এলিভেটর টু অ্যানাদার ওয়ার্ল্ড।
তার সঙ্গেই লেখা এক অদ্ভুত খেলার রীতি। এই রীতি সম্পন্ন করতে প্রয়োজন একটি লিফট বা এলিভেটর যুক্ত 10 তলা আবাসনের। যদি কোনো আবাসনে এর আগে আধিভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আরও ভালো হয়। যে কোনো একজনই খেলতে পারবেন। যাত্রা শুরুর সময় মোটামুটি মধ্যরাত হতে হবে। যিনি খেলবেন তাকে হতে হবে সম্পূর্ণ একা, আশেপাশে যেন আর কেউ না থাকে। তবে চিন্তা নেই, খেলার মধ্যভাগে আপনার সঙ্গে আর একজন যোগ দেবে, আর সেটাই এই গেমের সবচেয়ে মারাত্মক স্টেপ। গেম শুরু হবে ফার্স্ট ফ্লোর থেকে। লিফটের বোতাম টিপে উঠে পড়ুন, কিন্তু নির্দেশে উল্লেখ ছাড়া কখনো লিফট থেকে নামবেন না, অন্যথায় বিপদ অনিবার্য। তারপর 4th ফ্লোরের বোতাম টিপুন। 4th ফ্লোরে এসে লিফট থামলে বোতাম টিপুন 2nd ফ্লোরের। এইভাবে আবার ক্রমে 6th ফ্লোরে এবং তারপরে 2nd ফ্লোরে এসে পৌঁছবেন। এর পরের গন্তব্য 5th ফ্লোর। আর ঠিক 5th ফ্লোরে এলিভেটরে প্রবেশ করবে একজন রহস্যময়ী মহিলা। মনে রাখবেন, কখনোই তাকাবেন না তার দিকে, দৃষ্টি নিচে রাখবেন, কোনো কথা বলবেন না, কোনো প্রশ্ন করলেও উত্তর দেবেন না। তিনি যা ইচ্ছে করতে পারেন, আপনার কাজ হচ্ছে তাকে সম্পূর্ণ উপেক্ষা করা, কারণ সে কোনো ইহজাগতিক এন্টিটি নয়। এই নির্দেশের অন্যথা হলে সে আপনাকে চিরকালের জন্য নিয়ে যাবে নিজের সঙ্গে। তার সাথেই লিফটে থাকাকালীন 1st ফ্লোরের বোতাম টিপুন। যদি লিফট 1st ফ্লোরের বদলে 10th ফ্লোরে উঠতে থাকে, তাহলেই আপনি পৌঁছে যাবেন অন্য জগতে, যেখানে প্রবেশাধিকার শুধুমাত্র অশরীরীদের। সেখানে কাজ করবে না সঙ্গে আনা কোনো ইলেকট্রনিক গ্যাজেট। এইবার লিফট থেকে বেরিয়ে যান, কিন্তু সেই মহিলা যদি আপনাকে প্রশ্ন করেন, "Where are you going?" কিছুতেই উত্তর দেবেন না, পিছন ফিরে তাকাবেনও না। যদি এই উল্লিখিত স্টেপগুলির একটিও ভুল হয়, তাহলে কিন্তু লিফট আবার ফিরে যাবে 1st ফ্লোরে। তখনই সেখানে নেমে যাবেন, আর একইভাবে মনে রাখবেন, সেই মহিলা যদি আপনাকে কোনো প্রশ্ন করেন, কিছুতেই উত্তর দেবেন না, পিছন ফিরে তাকাবেনও না, তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করুন। সবকিছু ঠিক থাকলে 10th ফ্লোরের থেকে এই একই স্টেপ অনুসরণ করে আপনি আবার ইহ জগতে ফিরে আসতে পারবেন। কিন্তু যদি কোনোভাবে কোনো ভুল করেন অথবা জ্ঞান হারিয়ে ফেলেন, তাহলে তার পরিণতি কিন্তু চরম। এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনি আবার ফিরে যেতে চলেছেন ঠিক সেই অশরীরীর জগতে, যেখান থেকে ফিরে আসা কিন্তু অসম্ভব। এই এক পাতাতেই শেষ গেমের ডেসক্রিপশন। তারপর ডায়েরিখানা একবার এক ঝলক উল্টে পাল্টে দেখলাম, সব সাদা পাতা, আর কিছু লেখা নেই। চাপ বাবা, কিছুই তো মাথা মুন্ডু বুঝতে পারছি না, এ আবার কি অদ্ভুত গেম। তবে কি সাকেত অন্তর্ধান রহস্যের সঙ্গে এই গেমেরই কোনো নিগূঢ় সম্পর্ক আছে? কি জানি। তবে সে যাই হোক না কেন, এই রহস্যের পর্দা আমাকে উন্মোচন করতেই হবে, অন্যথা যেন শান্তি নেই আমার। 5ই ফেব্রুয়ারি 2019। আজ ডিনারের পর ফের সাকেতের ডায়েরির পাতা উল্টালাম, যদি আর কোনো ক্লু পাই। কিন্তু এ কি আশ্চর্যের বিষয় হলো, এর আগের দিন গেমের ডেসক্রিপশন ছাড়া আর একখানিও ক্লু পাওয়া যায়নি। আজ চোখে পড়ল শেষের দিক থেকে কয়েক পাতা আগে বেশ কিছু লেখা। কাল তো সব সাদা পাতা দেখলাম, তবে আজ হঠাৎ করে এতগুলো ক্লু এলো কোত্থেকে? কি জানি বাবা, আমার ভুলবশতই চোখ এড়িয়ে গিয়েছিল হয়তো। সে পাতায় লেখা কিছু স্বীকারোক্তি, যা কতকটা এইরকম: আমি প্রাণের বাজি রেখে এই খেলার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত সম্পূর্ণ আমার ব্যক্তিগত। যদি এই মারণ খেলায় আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তার জন্য কেউ দায়ী নয়। এ কি কোনো সুইসাইড নোট নাকি? আরও পড়তে লাগলাম সে ডায়েরি। 1 বছর আগেকার কথা। সাকেত লিখেছে,
মাঝরাতে ইন্টারনেট সার্ফিং করা আমার বহুদিনের অভ্যেস। থ্রিলার, মার্ডার, মিস্ট্রি এসবের প্রতি প্রবল আগ্রহবশত ব্লগ করার অভ্যেসও আছে। এভাবেই একদিন জানতে পারলাম আমেরিকার একটি ব্লগে বর্ণিত এলিজাবেথ শনের আকস্মিক মৃত্যুর কাহিনী। তার মর্মান্তিক পরিণতির পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। কোরিয়া ও জাপানের আরবান লেজেন্ড এক প্যারানর্মাল বোন চিলিং ডেথ গেম, দ্য এলিভেটর গেম। ক্যানাডিয়ান পরিবারের সদস্যা 21 বছরের তরুণী এলিজাবেথ শনের মর্মান্তিক মৃত্যু কাহিনী হল দ্য ক্রিপিয়েস্ট থিং দ্যাট হ্যাপেন্ড ইন লস অ্যাঞ্জেলেস। এলিজাবেথের একটা নিজস্ব ব্লগ ছিল। বিভিন্ন ট্রুথ অ্যান্ড ডেয়ার চ্যালেঞ্জের মাধ্যমে ইনকাম করার জন্য তিনি এই ব্লগ পরিচালনা করতেন। সেরকমই একটি ডেয়ার চ্যালেঞ্জ নিতে গিয়ে মৃত্যুর মুখে পা বাড়ান এলিজাবেথ শন। তাঁর ব্লগে লেখা কতগুলো লাইন আমাকে বারবার ভাবিয়ে তুলছে। তা হল, ইফ ইউ হ্যাভ ট্রাইড ইট বিফোর অ্যান্ড ইট ডিডন্ট ওয়ার্ক, দেন প্লিজ জাস্ট স্টপ। ডোন্ট এভার ট্রাই ইট অ্যাগেইন। ক্যালিফোর্নিয়া ছুটি কাটাতে এসে ডাউনটাউনের হোটেল সেসিলে ওঠেন তিনি এবং সেখানেই অন্য একজন ডাচ মহিলার সঙ্গে রুম শেয়ার করেন। দিন কতক পরেই সেই মহিলা রুমটি বদল করতে চান তার রুমমেট এলিজাবেথের অস্বাভাবিক আচরণের জন্য। তার মৃত্যুর তদন্তকালে হোটেলের আগের কয়েকদিনের সিসিটিভি ফুটেজে এলিজাবেথকে অনেক রাত্রিরে প্রায় 1:30টার সময় একা একা দেখা যায় এলিভেটরে। সেই ফুটেজে দৃশ্যমান যে চাঞ্চল্যকর ব্যাপারটি সকলকে ভাবিয়ে তুলেছিল তা হল যে এলিজাবেথ বিভিন্ন ফ্লোরে উঠছিলেন ও নামছিলেন, কিন্তু কখনোই লিফটের বাইরে বেরিয়ে আসছিলেন না। ঠিক 5th ফ্লোরে লিফট এসে থামতেই হঠাৎ দরজা খুলে যায় লিফটের, কিন্তু কাউকে প্রবেশ করতে দেখা না গেলেও এলিজাবেথ যেন আতঙ্কে লিফটের এক কোণে এসে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে যান। সেখানে আরও একটা ক্লিপিংয়ে দেখা যায় তিনি যেন কারোর সঙ্গে একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করে কথা বলছিলেন। হঠাৎ যেন উন্মাদের মতো আচরণ শুরু করে দেন তিনি। তাঁর চোখ মুখের দৃষ্টি পাল্টে যায়, হাত পা যেন পেঁচিয়ে যেতে শুরু করে। এর থেকেও রহস্যময় ব্যাপার হলো, পরবর্তী সিসিটিভি ক্লিপিংয়ে তাঁকে আর সেই লিফটে দেখা যায়নি। এই ঘটনার কিছুদিন পর থেকেই এলিজাবেথ সকলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেন, এমনকি তাঁর ব্লগেও পোস্ট করা বন্ধ করে দেন। ধরে নেওয়া হয় তিনি কোনো মানসিক অবসাদে ভুগছিলেন। অবশেষে দিন কয়েক পর বাথরুম ও বেসিনের পানীয় জলে প্রবল পচা দুর্গন্ধ এবং অদ্ভুত কালো রং দেখে অন্যান্য গেস্টরা হোটেলে কমপ্লেন করলে এর ফলস্বরূপ জলের ট্যাঙ্ক চেকিং করা হয়। এলিজাবেথ শনের নগ্ন মৃতদেহ উদ্ধার হয় ওই হোটেলেরই জলের ট্যাঙ্ক থেকে, যদিও তার পরনের পোশাক আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আশ্চর্যের ব্যাপার হল, হোটেলের ছাদ তালাবন্ধ ছিল এবং প্রায় 10 ফুটের ট্যাঙ্কটিও ছিল সম্পূর্ণ বন্ধ। এমনকি তার শবদেহের অটপসি বা ময়নাতদন্তেও কোনরূপ ড্রাগের বা অ্যালকোহলের প্রভাব ধরা পড়েনি। পুলিশি তদন্তে তার মৃত্যুকে নেহাতি সুইসাইড বা মার্ডার হিসেবে ধরলেও আততায়ী এখনো ধরা পড়েনি। অনেকেই মনে করেন এলিজাবেথ সেদিন এলিভেটর গেমই খেলছিলেন এবং তাতে কিছু ভুল ত্রুটি হওয়ারই ভয়ঙ্কর পরিণামস্বরূপ তাঁর এই করুণ পরিণতি হয়। সাকেতের ডায়েরির এর পরবর্তী পৃষ্ঠায় লেখা রয়েছে এক বিখ্যাত আবাসন মেনলিন হাইটসের কথা। সাকেতের ডায়েরি পড়ে আমার কৌতূহল যেন ক্রমেই বেড়ে চলেছে। যতই পড়ছি ততই যেন এক অজানা রহস্য হাতছানি দিয়ে আহ্বান করছে আমায়, যেভাবেই হোক সবটুকু আমায় জানতেই হবে। তাই শুরু করে দিলাম নেট সার্ফিং। সাকেতের ডায়েরিতে লিপিবদ্ধ করা আছে মেনলিন হাইটস নামের এক আবাসন সম্পর্কিত বিভিন্ন ডিটেলস। ইন্টারনেট ঘেঁটে জানতে পারলাম যে বেশ কিছুদিন আগে বিভিন্ন অলৌকিক ঘটনার জন্য নিউজে এসেছিল মেনলিন হাইটসের নাম। এসব দেখে একটা জিনিস সম্বন্ধে আমি নিশ্চিত হচ্ছি যে সেই তরুণ এই খেলার জন্যই সেই আবাসনে এসেছিল। তাই আমাদের ইনভেস্টিগেশন টিমের পরবর্তী গন্তব্য
মেনলিন হাইটস। ব্যাস, এখানেই সমাপ্ত তার ডায়েরি। প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু এখন যেন একটু একটু হিসেব মেলাতে পারছি। আমার মনে হয় এই গেম খেলতে গিয়ে হয়তো কোনো সমস্যায় জর্জরিত হয়ে নিখোঁজ হয়েছে সেই তরুণ সাকেত মুরলীধর। এবার তার ওয়ার্ড্রপ থেকে পাওয়া নিউজ প্রিন্টগুলো ভালোভাবে খতিয়ে দেখলাম। সেখানে এলিজাবেথের মৃত্যু এবং এলিভেটর গেম সম্পর্কিত বিভিন্ন নিউজ, গেম রুলস এবং ব্লগের প্রিন্ট আউট রয়েছে। সাকেতের ডায়েরিতে বর্ণিত এই কাহিনী ক্রমশ আমাকে আরও আগ্রহী করে তুলছে। তাই আরও বেশ কয়েকটি ওয়েবসাইট ঘেঁটে এলিজাবেথের মৃত্যুর কাহিনীও পড়ে ফেললাম আর লিপিবদ্ধ করলাম গেম সম্পর্কিত আরও কিছু ডিটেলস। জানতে পারলাম এই 10th ফ্লোরে পৌঁছতে পারলে আমাদের জাগতিক দেহ প্রবেশ করবে এক অন্য জগতে, যা আমাদের জগতের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখান থেকে ফেরাও বড়ই শক্ত। সেখানে নিকষ কালো অন্ধকার, অশরীরীদের কান্না, হাসি, ফিসফিসানি ভেদ করে গা ছমছমে করিডোর ধরে হেঁটে গেলেই শেষ প্রান্তে দেখা মিলবে সাদা আলো বেষ্টিত একটি লাল ক্রসের, যা সংকেত দেবে যে আপনি সঠিক স্থানে পৌঁছে গেছেন, অর্থাৎ ইউ আর ওয়েলকাম টু স্টপ বাই দ্য ক্রিপি ওয়ার্ল্ড অফ ডেথ। কিন্তু এর পরেও সমস্যার কোনো অভাব নেই, কারণ এই জগৎ 4 ডাইমেনশনের। সমস্ত নিম্নমানের আত্মা বা দুরাত্মা, অপঘাতে মৃত এন্টিটি, ডেমনিক সোলের বাস সেখানে। আর আমাদের ইহজগৎ হল 3 ডাইমেনশনের। তাই ইহজাগতিক যে কোনো দেহ সেখানে সহজেই পজেসড হয়ে যেতে পারে বা অনায়াসেই হতে পারে সংজ্ঞাহীন। আর যদি এরকম কিছু সত্যিই ঘটে, তাহলে তার মুক্তি নেই। তাকে বারবার ফিরে আসতে হয় সেই একই জায়গায়। 6 ফেব্রুয়ারি 2019, মুম্বাইয়ের এক বিখ্যাত বহুতল আবাসন মেনলিন হাইটস। আজ আমাদের ইনভেস্টিগেশনে শুরু হলো এখান থেকেই। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে এবং সাকেতের ছবি দেখিয়ে যা জানতে পারলাম, তাতে এটাই বোঝা যাচ্ছে যে সেই তরুণকে বেশ কয়েকদিন ধরেই এখানে ঘুরতে দেখা গিয়েছিল। জানুয়ারি মাসের শেষ সপ্তাহের সিসিটিভি ফুটেজ থেকে আমরা জানতে পারলাম একদিন গভীর রাত্রে এই খেলার জন্য সে পৌঁছে গিয়েছিল এই বিল্ডিংয়ে। কিন্তু এই সম্পর্কিত কোনো তথ্য সে তার বাড়ির লোকজন এমনকি বন্ধুদেরও জানায়নি। আর সেই ফুটেজেই শেষ দেখা গিয়েছিল তাকে, কারণ তারপর থেকেই সে নিখোঁজ। বিল্ডিংটি সম্বন্ধেও কিছু জনশ্রুতি শোনা গেল। যদিও এটা পরিত্যক্ত নয়, তবু অনেক বাসিন্দারা এখানে অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করেছেন। সম্ভবত নাইট গার্ডকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে হাত করে রাত্রি 1টার সময় সেখানে প্রবেশাধিকার পায় সেই তরুণ। আপাতত সেই নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদ করায় সে সব কিছু স্বীকার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা চলছে। আমার কিন্তু মনে হচ্ছে এর পেছনে কোনো গোপন ষড়যন্ত্র আছে। হয়তো এই পরিকল্পনার কথা কোনোভাবে আগে থেকেই কেউ জানতে পেরে গোপন শত্রুতার প্রতিশোধ চরিতার্থ করেছে। যেহেতু আজ এতদিন পরও তার কোনো সন্ধান মেলেনি, তাই আমার সন্দেহের তীর কোনো পরিচিত ব্যক্তির দিকেই যায়। আমার এবং অতুলের দুজনেরই মতে এটা কোনো গুপ্ত হত্যার চক্রান্ত হতে পারে, যেখানে মার্ডারের পর লাশ গুম করে দেওয়া হয়েছে খুব নিপুণভাবে। 7 ফেব্রুয়ারি 2019, আজ দেখা হলো সাকেতের মিসিং কেসের সিসিটিভি ফুটেজ। কাল ফাইনাল রিপোর্টও চলে আসবে। যা দেখলাম বা বুঝলাম তা এক কথায় খুবই রহস্যজনক বলা যায়। আবাসনের সিসিটিভি ফুটেজে সেই রাত্রে সেই তরুণকে এলিভেটরে উঠতে দেখা গেল। অদ্ভুতভাবেই বিভিন্ন ফ্লোরে এলিভেটরটি গিয়ে গিয়ে থামে, কিন্তু সে কখনোই লিফট থেকে বের হয়নি। কিছুক্ষণ পর 5th ফ্লোরে এলিভেটরটি গিয়ে থামলে দরজা খুলে যায়। যদিও কাউকে ভিতরে প্রবেশ করতে দেখা যায়নি, তবু সেই তরুণের চোখ মুখে হঠাৎ দেখা গেল একটা আতঙ্কের থমথমে ভাব। সে যেন ভীষণ ভয়ে কুঁকড়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে লিফটের এক পাশে। তারপরেই লিফটের দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই। এর পরবর্তী ফুটেজটা সেরকম
ক্লিয়ার নয়। এর কিছুক্ষণ পরেই আবার সেই তরুণকে লিফটের ভেতরে দাঁড়িয়ে হঠাৎই খুব খুব অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। সে যেন প্রচণ্ড ভয়ে বারংবার লিফটের দরজা ধাক্কাতে থাকে, তারপর মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে এবং সব শেষে নিজের মাথা লিফটের দরজায় আঘাত করে রক্তাক্ত করে ফেলে। সে কি বিভৎস দৃশ্য! এরপরেই 1 নম্বর ফ্লোরে নেমে আসে লিফট, কিন্তু সেই তরুণকে আর লিফটের দরজা দিয়ে বেরোতে দেখা যায়নি। ফুটেজে দেখা যায় লিফট সম্পূর্ণ খালি। অত্যন্ত রহস্যজনকভাবেই এই লিফটের মধ্যে থেকে সাকেতের আচমকাই অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাটি আমাদের পুরো ডিপার্টমেন্টকে খুবই ভাবিয়ে তুলেছে। আমার মাথায় আপাতত একটা মাস্টার প্ল্যান কাজ করছে, যেখানে আমার প্রথম কাজই হবে সাকেত ইন্টারনেটে যে কমিউনিটির সঙ্গে যুক্ত ছিল সেখানকার মেম্বার হওয়া, আর তারপর ভুয়ো আইডি ক্রিয়েট করে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। এই গেমের চ্যালেঞ্জ সম্পর্কে জেনে তারপরে এখানে খেলার ইচ্ছা প্রকাশ করব আমি, অর্থাৎ এই গেমে পার্টিসিপেট করে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করব। আজ আমার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অতুলকে জানিয়েছি আমার এই প্ল্যানের কথা। এই মাস্টার প্ল্যানের কথা শুনে অতুল বলল, सर मैं भी चलता हूँ आपके साथ। আমি তাকে বললাম, না অতুল, তোমাদের কাছাকাছি যাওয়ার দরকার নেই, এতটাই বুঝে যেতে পারে। তাই আশেপাশের এলাকায় পুলিশ বাহিনী নিয়ে গা ঢাকা দিয়ে রেডি থাকতে বললাম ওকে। বললাম, সেরকম কোনো বিপদ বুঝলে আমি নিজের মোবাইল থেকে মেসেজ করে দেব, তখনই তোমরা দলবল নিয়ে হাজির হয়ে যেও মেনলিন হাইটসে। এই রহস্য উদ্ধার করতে, শত্রুর চোখে ধুলো দিতে আমাকে একাই যেতে হবে ক্রাইম স্পটে। 18 ফেব্রুয়ারি দিন ধার্য হল আমার অগ্নি পরীক্ষার। এখন আমাদের এই কেসের সব রহস্যের পর্দা ফাঁস করার মোক্ষম সময় চলে এসেছে। এবার প্রকৃত অপরাধীকে হাতে নাতে ধরে ফেলবই আমরা। 20 ফেব্রুয়ারি 2019। আমার এখন প্রবল জ্বর, সঙ্গে মাথা যন্ত্রণা। গত 2 দিন যাবৎ কিছুই খেতে পারছি না। সারা শরীরে যেন কাঁটার মতো কিছু বিঁধে রয়েছে, যেন যেন ক্ষতবিক্ষত করছে আমার সমস্ত শরীর, সমস্ত মনকে। ভীষণ কষ্ট হচ্ছে। তাও এই ডায়েরি আমি লিখতে বসেছি। কয়েকটা কথা যা এই মুহূর্তে জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হলো, সেগুলো আমি আমার ভাষায় লিপিবদ্ধ করার চেষ্টা করলাম। 18 ফেব্রুয়ারি সেই নির্ধারিত দিনে আমি, অতুল আর আমাদের পুরো ইনভেস্টিগেশন টিম পৌঁছে গিয়েছিলাম মেনলিন হাইটসে। আমাদের পূর্ব পরিকল্পনা মতো অতুল পুরো টিম নিয়ে নিকটবর্তী একটি বিল্ডিংয়ের নিচে গা ঢাকা দিয়ে অপেক্ষা করতে লাগলো। আগে থেকেই গেমের রুলগুলো ভালো করে দেখে নিয়েছিলাম, সেগুলো আরেকবার ঝালিয়ে নিলাম। আমার আজকের মিশন শুরু করার পূর্বে সঙ্গে নিলাম একটা টর্চ লাইট, মোবাইল ফোন, সার্ভিস রিভলভার ফুললি লোডেড। আমার মনে হলো ঠিক এই জিনিসগুলোই আজ প্রয়োজন হবে সব থেকে বেশি। পরিকল্পনা মাফিক রাত 2টোর সময় গিয়ে দাঁড়ালাম মেনলিন হাইটসের ফার্স্ট ফ্লোরে এলিভেটরের সামনে। পুরো বিল্ডিং তখন একেবারে শুনশান, সবাই ঘুমিয়ে পড়েছে। শুধুমাত্র করিডোরে টিম টিম করে একটা সাদা আলো জ্বলছে। দূর থেকে একদল পথকুকুর অস্ফুট স্বরে কেঁদে উঠল। হঠাৎই আমার কেন জানি না একটু গা ছমছম করে উঠল। তবে এই সময় কিছুতেই স্নায়ু দুর্বল হলে চলবে না। অপরাধীকে ধরতে হবে একেবারে হাতে নাতেই, মানে রেড হ্যান্ডেড। বোতাম টিপতেই খুলে গেল সামনে দাঁড়িয়ে থাকে এলিভেটরের দরজা। একবার চারিদিকে ভালো করে তাকিয়ে নিয়ে প্রবেশ করলাম ভেতরে। সম্পূর্ণ খালি এলিভেটর। ভিতরে ঢুকে এক কোণে স্তম্ভের মতো দাঁড়িয়ে রইলাম আমি। এবার নিয়ম মাফিক টিপলাম 4th ফ্লোরের বোতাম। ঘর ঘর শব্দ করে উপরে উঠতে লাগলো লিফট। যথারীতি এসে থামল 4th ফ্লোরে। দরজাটা হালকা করে সাইডে খুলে গেল। আমি বাইরেটা চতুর্দিকে একবার উঁকি মেরে ভালো করে দেখে নিলাম। না, একেবারে ফাঁকা, কেউ কোথাও নেই।
এবার পরবর্তী গন্তব্য সেকেন্ড ফ্লোর। ঠিক একইভাবে ক্রমে সিক্স এবং তারপর থার্ড ফ্লোরে বেরিয়ে আমি সব কিছু চেক করে নিলাম। না, সত্যি কেউ কোথাও নেই। আমি ভাবলাম, তাহলে কি আততায়ী কোনোভাবে আগে থেকে খবর পেয়ে গেছে যে আমরা তাকে ধরার উদ্দেশ্যে আজকের প্ল্যান করে এসেছি? এই কথা ভাবতে ভাবতে আমি পরবর্তী ফ্লোরের বোতাম টিপলাম। এবার ফিফথ ফ্লোর। আবারও ফিফথ ফ্লোরে এসে থেমে গেল লিফট। একইভাবে দরজা খুলে গেল। আবারও সেই কেউ কোথাও নেই। যদি এই গেমে কোনো সত্যতা থেকে থাকতো, তাহলে নিয়মমাফিক এই ফ্লোরটি থেকে একটি অশরীরী এন্টিটির প্রবেশ করার কথা এলিভেটরের মধ্যে। তাই ডান দিকে ঘুরে আরেকবার দেখে নিলাম, ঠিক ফ্লোরেই এসেছি তো? না, কোনো ভুল নেই, একদম ফিফথ ফ্লোরেই দাঁড়িয়ে আছে লিফট। এবার ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য বোতাম টিপলাম। গেমের হিসাব মতো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আমার পৌঁছানোর কথা 10th ফ্লোরে, নতুবা লিফট নেমে যাবে ফার্স্ট ফ্লোরে। দেখলাম এলিভেটর নামতে শুরু করেছে নিচের দিক। এতক্ষণে বুঝলাম কিছুই সত্যি নয়। গেমের সবটাই যে বুজরুকি সে তো আমি আগেই জানতাম, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আততায়ী কি তাহলে আগে থেকেই সব খবর পেয়ে গেল? কিন্তু কিভাবে? তাহলে তো আমাদের এত প্ল্যানিং সবই বিফলে গেল। তাহলে কি সাকেতের অন্তর্ধান রহস্যের কোনো কুলকিনারাই করতে পারবো না আমরা? যখন এই সব ভাবনা মাথার মধ্যে তোলপাড় করছিল, ঠিক তখনই খড়াং 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 শব্দ করে হঠাৎই এলিভেটর থেমে গেল থার্ড ফ্লোরে এসে। দেখলাম দরজা কিছুতেই খুলছে না, লিফটের কোনো বোতামই কাজ করছে না। আর অনেক ধাক্কাধাক্কি করেও দরজা খোলা সম্ভব হলো না। এ তো মহা মুশকিলে পড়ে গেলাম। কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে লিফটের, তাই কোনো বোতামই আর কাজ করছে না। অগত্যা আমার মোবাইল থেকে আতুলকে ফোন করলাম। আশ্চর্যের বিষয়, মোবাইলেও কোনো নেটওয়ার্ক নেই। কি সমস্যায় পড়া গেল এত রাতে! লিফটের ভেতর তো পুরোপুরি বন্দী হয়ে গেলাম। এসব হাজারো চিন্তা মাথায় ভিড় করছিল। হঠাৎই একটা আওয়াজ হলো, জল পড়ার শব্দ। ঠিক যেন আমার মাথার উপরে জলের কয়েক ফোঁটা পড়ল। আমি আঙুল মাথায় স্পর্শ করিয়ে দেখেই চমকে উঠলাম। এ কি? এ তো রক্ত! টাটকা তাজা রক্তের আঁশটে গন্ধ নাকে এলো। কোথা থেকে এলো এত রক্ত? আমার শির দাঁড়াবে, ভয়ের হিমেল স্রোত নেমে এলো। কিন্তু লিফটে তো আমার সঙ্গে আর কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা। হঠাৎই অনুভব করতে লাগলাম লিফটের মধ্যে বাতাসের উষ্ণতা ক্রমশ বদলাতে শুরু করেছে। সারা শরীরে প্রবল ঠান্ডা লাগছে, মনে হচ্ছে টেম্পারেচার যেন 0 ডিগ্রিতে নেমে গেছে হঠাৎ। সারা জীবনে এমন ভয় আমি পাইনি কোনোদিন। আজ কি হলো কে জানে। আমি ঈশ্বরে বিশ্বাসী হলেও অলৌকিক অদ্ভুতুড়ে ঘটনাকে কোনো দিন বিশ্বাস করি না, কিন্তু প্রথমবার আমার অনুভূতি যেন আমার বিচারের প্রতিকূলে কাজ করছে। যদি এসব সত্যি হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আমি এই লিফটে কোনো এক নিম্নমানের অশরীরী এন্টিটির সঙ্গে বন্দী হয়ে রয়েছি, যার উদ্দেশ্য আমার খুব একটা ভালো নয় বলেই মনে হলো। মন বলে উঠল, টু বি সেফ আই মাস্ট ফলো দ্য রুল অফ দ্য গেম। মানি বা না মানি, এই মুহূর্তে এটাই শ্রেয় বলে মনে হলো। মনে পড়ল, রুল অনুযায়ী কোনো মতেই সেই এন্টিটির দিকে তাকানো যাবে না। মাথা নিচু করে কিংকর্তব্য বিমূঢ়ের মতো লিফটের এক কোণে সেঁটে দাঁড়িয়ে রইলাম। আর ঠিক সেই সময় আমার চোখ চলে গেল লিফটের মেঝের দিকে। চকচকে মেঝেতে তৈরি হয়েছে এক কল্পনাতীত ভয়ঙ্কর প্রতিবিম্ব। ওফ! লিফটের মাথার উপরে হাত পা পেঁচিয়ে জড়িয়ে আটকে রয়েছে এক অদ্ভুত দর্শন প্রতিকৃতি। সারা মুখ তার কালো ঘন লম্বা চুলে ঢাকা। কি একটা তরলের মতো তার দু কষ বেয়ে গড়িয়ে পড়ছে লিফটের মেঝেতে, টপ টপ করে। তীক্ষ্ণ দৃষ্টিতে সে যেন তাকিয়ে আছে নিচে, ঠিক ঠিক আমারই দিকে।
আমার শরীরে যেন অ্যাড্রিনালিনের প্রবাহ ক্রমশ বাড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে কোনক্রমে আমি আর চোখে দেখতে লাগলাম। মনে হলো যেন সেই অদ্ভুত দর্শন প্রতিমূর্তি হঠাৎই হামাগুড়ির ভঙ্গিতে লিফটের দেওয়াল বেয়ে নেমে এলো আমার পাশে। ততক্ষণে আমার সারা দেহ আতঙ্কে থরথর করে কাঁপছে, গলার কাছে যেন কিছু দলা পাকিয়ে রয়েছে। আর ঠিক তারপরেই আমি কানের কাছে শুনতে পেলাম ফ্যাস ফ্যাসে চাপা কণ্ঠে সে যেন বলে উঠল, অসম্ভব, অবিশ্বাস্য। আমার সারা মাথা কাজ করা বন্ধ করে দিল সেই মুহূর্তে। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। নিজের অজান্তেই পকেটে হাত চলে গেল। এক ঝটকায় টেনে রিভলভারটা তাক করলাম ডান দিকে। কি আশ্চর্য, সবকিছু স্বাভাবিক, কোথাও কিচ্ছু নেই। লিফট আবার আগের মতো চলতে শুরু করলো। ধীরে ধীরে এগোলো ফার্স্ট ফ্লোরের দিকে। আমার মস্তিষ্কে ততক্ষণে সব জট পাকিয়ে গেছে। তাহলে কি এতক্ষণ আমি দুঃস্বপ্ন দেখছিলাম, নাকি সবই আমার মনের ভ্রম, জাস্ট হ্যালুসিনেশন? অবশেষে এলিভেটর এসে থামলো ফার্স্ট ফ্লোরে। ক্যাচ করে দরজাটা খুলে গেল একদিকে। সবে বেরোতে যাচ্ছি, আর ঠিক তখনই পিছন থেকে কে যেন একটা হিম শীতল ঠান্ডা হাত রাখলো বাঁ কাঁধের উপর। অস্ফুট স্বরে আমার কানের কাছে বলে উঠল, অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, থ্যাংক গড। বলেই আমি চমকে পেছনে ফিরে তাকালাম। দেখলাম না, আবারও কেউ নেই, কেউ কোথাও নেই। চোখের সামনে লিফটের দরজা বন্ধ হয়ে গেল সশব্দে। তৎক্ষণাৎ সামনে ঘুরে তাকাতেই প্রচণ্ড জোরে ভীষণ ভারী কিছু একটা হিংস্র জন্তুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় আত্মরক্ষার্থে আমি সেই মুহূর্তে প্রতিরোধ করার সুযোগটুকুও পেলাম না। এরপর আর আমার কিছুই মনে নেই। যখন দু চোখ খুলল তখন আমার গায়ে প্রচণ্ড জ্বর আর শরীরে প্রবল যন্ত্রণা। আমাকে ঘিরে রয়েছে অতুল, টিমের লোকজন। শুনতে পেলাম অনেকক্ষণ ধরে আমি আসছি না দেখে তারা আমার খোঁজে গিয়ে মেনলিন হাইটসের ফার্স্ট ফ্লোরে এলিভেটরের সামনে থেকে আমার সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। আমি জানি আমাকে কেউ অতর্কিত অ্যাটাক করেছিল, কিন্তু আমি তাকে দেখতে পাইনি। তবে আমার দুই বাহুতে তার নখের ক্ষতচিহ্ন খুবই স্পষ্ট। আপাতত ডিপার্টমেন্ট সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই আক্রমণকারী যে কে সেটা অবিলম্বে জানা প্রয়োজন। তবে কি লিফটের ভিতরে আমি যাকে দেখেছি সেই আসল আততায়ী? কি জানি। 21শে ফেব্রুয়ারি 2019। অফিসে জয়েন করার মতো শারীরিক অবস্থা আমার এখন আপাতত নেই, তাই বিশ্রামের জন্য আমি দিন কতক গৃহবন্দী। সেই দিন, সেই ঘটনার পর থেকে আমার সারা শরীর জুড়ে এক অদ্ভুত অজানা যন্ত্রণা বাসা বেঁধেছে। অফিসে খোঁজ নিয়ে জানলাম আশ্চর্যভাবে আমার সেই দিনের সিসিটিভি ফুটেজে নাকি কাউকেই দেখা যায়নি। কেবল ধরা পড়েছে আমার অস্বাভাবিক আচরণ। আরও অদ্ভুত বিষয় হলো, তারা জানালো যে ফুটেজে দেখা গেছে সেদিন আমি লিফটের থেকে বেরিয়ে আসার পর সামনে এগিয়ে গিয়ে হঠাৎই ভীষণ চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আমাকে নাকি কেউ আক্রমণই করেনি। তবে আমার শরীরে এই ক্ষুরোধার নখের চিহ্ন এলো কোথা থেকে? এই প্রশ্নই এখন সকলের চিন্তার মূল কারণ। 22শে ফেব্রুয়ারি 2019। এখন রাত্রি প্রায় 1:30। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না।
গতকাল রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখলাম আমি যেন অন্ধকার কোনো করিডোরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, একা একা। চারিদিক শুনশান, শুধুমাত্র আমার পদধ্বনি শোনা যাচ্ছে। হঠাৎই চারপাশে কারা যেন জোরে সমস্বরে কেঁদে উঠল। না না, শুধু কান্না নয়, তীব্র গলা ফাটা আর্তনাদ। তার সাথে সাথে আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হলো। আর তখনই দেখলাম হাজার হাজার গলা পচা মৃতদেহ উচ্চৈশ্বরে হা 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 করে হাসাহাসি করতে করতে চারপাশ থেকে পেঁচিয়ে ঘিরে ধরেছে আমায়। আমার দিকে এগিয়ে আসছে তারা, লোল জিহ্বা, কালো কালো ধারালো নখযুক্ত হাত বাড়িয়ে। তাদের চোখে সে কি ভয়ঙ্কর হিংস্র চাহনি, পৈশাচিক উল্লাস সারা মুখে। সহ্য না করতে পেরে আমি তারস্বরে চিৎকার করে উঠলাম। আর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম প্রচণ্ড ভয়ে দরদর করে ঘেমে গেছি আমি। এ এক দুঃস্বপ্ন, কিন্তু কি যে বিভৎস তা বলে বোঝাতে পারবো না আমি। চারিদিকে তখন রাত্রির নিস্তব্ধ নিকষ কালো অন্ধকার। কয়েকটা ছিছি পোকার ঝিল্লি রব ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। দেখলাম ঘড়িতে বাজে রাত্রি 2:30। সেই রাতের মতো আমার আর ঘুম এলো না। ফেব্রুয়ারি 2019। গতকাল রাতে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল আমার সঙ্গে। আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। হঠাৎই একটা বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল। বাইরে তখন প্রবল ঝড় ঝঞ্ঝার দাপট, ধুমধাম করে বারংবার খুলছে বন্ধ হচ্ছে ঘরের জানলা দরজা। ঠিক সেই সময় কানের কাছে একটা অস্পষ্ট স্বর ভেসে এলো, যেন কেউ বলে উঠল, একটা পৈশাচিক হাসি সারা ঘরে প্রতিধ্বনিত হতে থাকলো। আমি আর্তনাদ করে উঠলাম। কোনো ক্রমে ঘরের আলোটা জ্বেলে দিলাম। না, দেখলাম কেউ কোথাও নেই। আমার আর ঘুম এলো না। ফেব্রুয়ারি 2019। এখন প্রতিনিয়ত অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে আমার সঙ্গে। আমার বুদ্ধিতে যার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। আজও ঘটল। আমার বাথরুম থেকে কয়েক মিটার দূরত্বে খালি ব্যালকনি। আজ সন্ধ্যায় কিছু লেখালেখি করছিলাম, হঠাৎ করিডোরের আলোটা ক্রিচ ক্রিচ ক্র্যাক ক্র্যাক শব্দে জ্বলতে নিতে লাগলো। তারপর ব্যালকনির দরজাটা খুব জোরে ধড়াস করে বন্ধ হয়ে গেল। আমি চেয়ার ছেড়ে উঠে দরজাটা বন্ধ করতে গেলাম। আর ঠিক তখনই আমার মনে হলো কি যেন একটা পাশ দিয়ে হুশ করে ছুটে বেরিয়ে গেল, ঠিক যেন ছায়ার মতো। সঙ্গে সঙ্গে ঘুরে তাকালাম, কিন্তু না না, আবারও কেউ কোথাও নেই। আমি জানি না আমার সঙ্গে কেন এরকম হচ্ছে। মনে হচ্ছে যেন আমি ক্রমশ পাগল হয়ে যাচ্ছি। আমার মনে পড়ছে ইন্টারনেটে পড়া একটা ব্লগের কতগুলো লাইন। She is in the building with me. She has something in store for me. I am sure of it. Please do not play the game, or it will be the end of you. উঠে বসে আছি বিভ্রান্তের মতো। ঘণ্টাখানেক আগে একটা হাড় হিম করা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। আমার জানলার কাচের মধ্যে দিয়ে হালকা আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। বিস্ফারিত চোখে সেই আবছায়া আলোয় দেখতে পেলাম একখানা শবদেহ শোয়ানো আমার ঘরের মেঝের উপর।
আর ঠিক তার পাশেই আলমারির মাথার উপরে 2 হাঁটু মুড়ে উবু হয়ে বসে আছে এক অদ্ভুত দর্শন মূর্তি। তার মুখে পৈশাচিক হাসির উল্লাস, সারা দেহ রক্তাক্ত। সে হামাগুড়ি দিয়ে দেওয়াল বেয়ে যেন এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি ভয়ে তীব্র আর্তনাদ করে উঠলাম। কোনো মতে হাতের ধারে বেড সুইচটা টিপে আলো জ্বালাতেই সব ভ্যানিশ। আবারও দেখতে পেলাম কেউ কোথাও নেই। এভাবে আর পারছি না। আমার মনে হচ্ছে আমি ক্রমশ পাগল হয়ে যাচ্ছি। চোখে ঘুম নেই। সেই দিনের পর থেকে কেন যে এভাবে হ্যালুসিনেট করছি কিছুই বুঝতে পারছি না। সব কিছুই যেন আমার কাছে একটা কল্পনার জগৎ বলে মনে হচ্ছে। প্রতিটা মুহূর্ত সেখানে ভয় ভয় ছাড়া যেন আর কিচ্ছু নেই। না 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 না, এভাবে আমি আর পারবো না। আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। I know she will take me with her. I know. আর এখানেই শেষ অফিসার সোমনাথ বোসের ডায়েরি। বলেই ডায়েরির পাতাটা বন্ধ করলেন অফিসার মায়াঙ্ক উপাধ্যায়। আপাতত অফিসার সোমনাথ বোসের মিসিং কেসের দায়িত্বপ্রাপ্ত তিনি। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আমি অতুল ভোঁসলে। গত 4 দিন হলো অফিসার সোমনাথ বোস নিরুদ্দেশ। ক্লু বলতে কেবলমাত্র এই ডায়েরিখানি। যেদিন রাত্রে তিনি নিরুদ্দেশ হন ঠিক তার পরদিন সকালেই মেনলিন হাইটসের থেকে অনতি দূরেই পাওয়া যায় সাকেতের গলাকাটা ছিন্ন ভিন্ন লাশ। আর তার সাথে সাথেই অত্যন্ত রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে সাকেতের লাল ডায়েরিখানিও। চলুন তবে ইনভেস্টিগেশন শুরু করা যাক। এই বলে সোমনাথ বোসের বেডরুমের বাইরে পা রাখলেন অফিসার মায়াঙ্ক উপাধ্যায়। আর ঠিক তখনই শুনতে পেলাম